মেরেক্স মনোগ্রাফ থেকে সরাসরি কার্ডিওভাস্কুলার ড্রাগ ক্যাবেলন বা কার্বেরিললের একেবারে গভীরে আজ আমরা প্রবেশ করব। চলুন এই চমৎকার এক্সপ্লেনারটি শুরু করা যাক, যেখানে এই ওষুধটির সুনির্দিষ্ট ক্লিনিক্যাল প্রোফাইল নিয়ে একদম খুঁটিনাটি আলোচনা হবে। আজকের এজেন্ডায় থাকছে ক্যাবলনের পরিচিতি, এর ফার্মাকোলজি, রোগভেদে ডোজের নিয়ম, ড্রাগ ইন্টারঅ্যাকশন, পার্শ্ব প্রতিক্রিয়া এবং শেষে সতর্কতা ও সংরক্ষণ পদ্ধতি। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। পর্ব ১, ক্যাবেলেনের পরিচিতি। এখানে আমরা এর প্রাথমিক ধারণা আর ব্যবহারের ক্ষেত্রগুলো জানব। বিজ্ঞান নিয়ে কথা বলার আগে চমৎকার একটা ডেটা দিয়ে শুরু করা যাক। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে তৈরি ৬.২৫ মিলিগ্রামের এই ট্যাবলেটের দাম জানেন? মাত্র ৩ টাকা ৫ পয়সা। হ্যাঁ, হৃদরোগের মতো জটিল চিকিৎসায় ওষুধটি যে কতটা সাশ্রয়ী এবং সাধারণ মানুষের হাতের নাগালে, এই ছোট সংখ্যাটাই কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ। এখন প্রশ্ন হল, ক্যাবেলন আসলে কি কাজে লাগে? মূলত মাইল্ড, মডারেট বা একেবারে সিভিয়ার হার্ট ফেলিওরের চিকিৎসায় এটি দারুণ কার্যকর। এটি কিন্তু একা কাজ করে না। ডিজিটালিস, ডায়োরেটিক্স আর ACE ইনহিবিটরের মতো ওষুধের সাথে মিলে ইস্কেমিক বা কার্ডিওমায়োপ্যাথিক হার্ট ফেলিওরের বিরুদ্ধে এটি রীতিমতো যুদ্ধ করে, যার ফলে রোগের বিস্তার, হাসপাতালে ভর্তি হওয়া, এমনকি কার্ডিওভ্যাস্কুলার মৃত্যুর ঝুঁকিও অনেকটাই কমে আসে। সত্যি, এটি একটি বড় গেম চেঞ্জার। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন, কথাটা আমাদের সবারই খুব চেনা, তাই না? তবে ক্যাবেলনের ক্ষেত্রে এটি শুধু একটা সাধারণ সতর্কবাণী নয়। এই ঔষধটি তো আর সাধারণ কোনো ব্যথানাশক নয়, এর জন্য কঠোর ক্লিনিক্যাল নজরদারি একেবারেই অপরিহার্য। পর্ব ২, ফার্মাকোলজি বা কার্যপদ্ধতি। চলুন দেখি কার্বেডিলল শরীরের ভেতরে ঠিক কীভাবে কাজ করে। এই ওষুধের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটি হল এর ডুয়েল অ্যাকশন ক্ষমতা, মানে এটি একাই দুই দিক থেকে কাজ করে। কার্বেডিলল শুধু যে নন সিলেক্টিভ বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লক করে তা কিন্তু নয়, এর বেশ ভালো আলফা অ্যাড্রেনার্জিক ব্লকিং ক্ষমতাও রয়েছে। আর এই যৌগিক প্রক্রিয়ায় মূলত এই ঔষধের প্রধান ফার্মাকোলজিক্যাল মেকানিজমকে ডিফাইন করে। রিসেপ্টর ব্লক করার পাশাপাশি এর আরও কিছু চমকপ্রদ কাজ আছে, যেমন এটি কোষের অস্বাভাবিক বৃদ্ধি বা প্রলিফারেশন ঠেকাতে পারে। আবার শরীরের ভেতরের ক্ষতিকর রিঅ্যাক্টিভ ফ্রি র্যাডিক্যালগুলোকে একেবারে স্ক্যাভেঞ্জারের মতো খুঁজে বের করে ধ্বংস করে। এই বাড়তি সুবিধাগুলোর জন্যই উচ্চ রক্তচাপ, অ্যানজাইনা পেক্টোরিস বা কনজেস্টিভ হার্ট ফেলিওরের চিকিৎসায় এটি এত বেশি সফল। পর্ব ৩, রোগভেদে ডোজের নিয়ম। এখানে প্রয়োগের ক্ষেত্রে নিখুঁত হওয়াটা কেন এত ক্রুশিয়াল, সেটাই আমরা দেখব। উচ্চ রক্তচাপ আর অ্যানজাইনা পেক্টোরিসের চিকিৎসায় ডোজের পার্থক্যটা একটু খেয়াল করুন। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে শুরুতে দিনে মাত্র একবার 12.5 মিলিগ্রাম দিয়ে চিকিৎসা শুরু হয়, যা দুদিন পর 25 মিলিগ্রাম করা হয়। কিন্তু অ্যানজাইনার ক্ষেত্রে শুরুতেই 12.5 মিলিগ্রাম দিনে দুবার দিতে হয়। একটু এদিক ওদিক হলেই কিন্তু ক্লিনিক্যাল বিভ্রান্তি তৈরি হতে পারে, তাই এই পার্থক্যটা মাথায় রাখা ভীষণ জরুরি। আর হার্ট ফেলিওরের রোগীদের ক্ষেত্রে তো ডোজ নির্ধারণের পুরো বিষয়টা একটা সুশৃঙ্খল ধাপ মেনে চলে। শুরুটা হয় একেবারে সামান্য দিয়ে, খাবারের সাথে দিনে দুবার মাত্র 3.125 মিলিগ্রাম। এরপর অন্তত 2 সপ্তাহের অপেক্ষা। রোগীর শরীর কিভাবে রেসপন্স করছে তা বুঝে ধীরে ধীরে 6.25, এরপর 12.5 এবং সবশেষে সর্বোচ্চ 25 মিলিগ্রাম পর্যন্ত ডোজ বাড়ানো হয়, যেন খুব সাবধানে সিঁড়ি ভাঙার মতো একটা ব্যাপার। এখানে 85 কেজি ওজনটা একটা বড় ফ্যাক্টর। রোগীর ওজন যদি 85 কেজির নিচে হয়, তবে দিনে দুবার 25 মিলিগ্রামই হল সর্বোচ্চ ডোজ। কিন্তু ওজন যদি 85 কেজির বেশি হয়, তবে চমৎকার ব্যাপার হল রোগীর শরীর দিনে দুবার 50 মিলিগ্রাম পর্যন্ত সর্বোচ্চ ডোজ নিতে সক্ষম হতে পারে। ওজনের এই ক্যালকুলেশনটা তাই একদম মিস করা যাবে না। পর্ব ৪, গুরুত্বপূর্ণ ড্রাগ ইন্টারঅ্যাকশন। অন্যান্য ওষুধের সাথে ক্যাবেলন মেলালে কি হতে পারে, চলুন তা জেনে নিই। ক্যাবেডিলন অন্য ওষুধের সাথে কিভাবে রিয়্যাক্ট করে তা জানাটা বলতে গেলে জীবন রক্ষাকারী হতে পারে। যেমন ডিগক্সিনের কথাই ধরা যাক, একসাথে দিলে শরীরে ডিগক্সিনের মাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে, তাই কড়া মনিটরিং মাস্ট। আবার রিফাম্বিনের সাথে দিলে কার্বেডিললের শোষণ বা কার্যকারিতা প্রায় 60% কমে যায়। ওয়ারফারিনের ক্ষেত্রে অবশ্য প্রোটিন বাইন্ডিংয়ে তেমন কোনো প্রভাব পড়ে না। আর ক্লোনিডিনের সাথে ব্যবহার করে যদি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, তবে প্রেশার রিয়াকশন মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। প্রতিটি তথ্যই চিকিৎসকদের জন্য ভীষণ অ্যালার্মিং। পর্ব ৫, ব্যবহারবিধি ও পার্শ্ব প্রতিক্রিয়া। এই ধাপে আমরা ঔষধের সম্ভাব্য ঝুঁকিগুলো মূল্যায়ন করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কিছু অবস্থায় কার্বেডিলল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ, যেমন ডিকম্পেনসেটেড হার্ট ফেলিয়ার।
যেখানে রোগীর শিরায় ইনোট্রপিক থেরাপি লাগছে সেখানে এটি দেওয়া যাবে না। এছাড়া ব্রঙ্কিয়াল হাঁপানি, সেকেন্ড বা থার্ড ডিগ্রি এভি ব্লক, সিক্স সাইনাস সিন্ড্রোম, মারাত্মক ব্র্যাডিকার্ডিয়া বা কার্ডিওজেনিক শকের মতো অবস্থায় এই ওষুধ প্রয়োগ থেকে 100 ভাগ দূরে থাকতে হবে। ওষুধের যেমন কাজ আছে, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকাও খুব স্বাভাবিক। বসা বা শোয়া থেকে হঠাৎ উঠলে মাথা ঘোরা বা রক্তচাপ কমে যাওয়া, মাথা ব্যথা, অবসাদ, পরিপাকতন্ত্রের সমস্যা কিংবা ব্র্যাডিকার্ডিয়া বা হৃৎস্পন্দন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। অনেকের চোখে জ্বালা পোড়াও হতে পারে। এই তথ্যগুলো আসলে ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক থাকার জন্য, যাতে কোনো সমস্যা হলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া যায়। এখানে আরেকটা স্পেশাল ওয়ার্নিং আছে। হার্ট ফেলিওরের চিকিৎসায় প্রথমবার ওষুধ শুরু করার পর বা প্রতিবার ডোজ বাড়ানোর পর অন্তত 2 থেকে 3 ঘন্টা রোগীকে একদম চোখে চোখে রাখতে হবে, কারণ এই নাজুক সময়ে রোগীর কিডনির কার্যকারিতা বা হার্ট ফেলিওরের অবস্থার কোনো অবনতি হচ্ছে কিনা তা নিশ্চিত হওয়াটা একদম ক্রুশাল। আমাদের শেষ পর্ব, পর্ব 6, গর্ভাবস্থায় ব্যবহার ও সংরক্ষণের সতর্কতা এবং চূড়ান্ত ক্লিনিক্যাল গাইডলাইন। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে কার্ভেডিলল ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। মানুষের ওপর হয়তো পর্যাপ্ত স্টাডি নেই, কিন্তু প্রাণীদের ওপর করা গবেষণায় একদম স্পষ্ট দেখা গেছে যে এটি প্ল্যাসেন্টাল ব্যারিয়ার পার হতে পারে এবং বুকের দুধে মিশে যায়। তাই এই সময়টাতে ঝুঁকি নেওয়ার কোনোই সুযোগ নেই। আর ওষুধ সংরক্ষণের নিয়মগুলো বেশ স্ট্রিক্ট। এর গুণগত মান ঠিক রাখতে হলে অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখতে হবে, আলো আর আর্দ্রতা থেকে দূরে, এবং অবশ্যই যে কোনো ওষুধের মতোই এটি শিশুদের নাগালের একেবারে বাইরে রাখতে হবে। সব শেষে এই প্রশ্নটি আমাদের ভাবিয়ে তোলে, এই যে এত এত জটিল ফার্মাকোলজি আর ঠিক রোগের ধরন বুঝে ডোজের এত সূক্ষ্ম সব নিয়মাবলী, ভবিষ্যতে কার্ডিওভাস্কুলার চিকিৎসার প্রোটোকলকে এগুলো কিভাবে নতুন রূপ দেবে? ক্যাভেলিনের মতো ওষুধের এত স্ট্রিক্ট আর নিখুঁত প্রোফাইল সত্যিই আমাদের অবাক করে, তাই না? এই ভাবনার জায়গাটা রেখেই আমাদের আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।